স্নিগ্ধ প্রভাতের আগমন, নীলিমার বক্ষ জুড়ে তপ্ত অরুণের রক্তিম আভার স্ফুরণ ঘটেছে খানিক পূর্বেই। তবে তালুকদার মঞ্জিলে আজ নিস্তব্ধতার বিস্তার বেশ প্রকট। উৎসবমুখর পরিবেশেও কেমন গুমটবদ্ধ থমথমে অবস্থা বিরাজমান সেথায়। কারণটা অবশ্য কারো অজ্ঞাত নয়। একজনই বাড়ির রমণীদের, তত একটা ঘাটাচ্ছে না কেউ। খাবার টেবিলেও শুনশান নীরবতা, টু শব্দ করছে না কেউ। হঠাৎ নীরবতার অবসান ঘটিয়ে কর্ণগোচর হলো টুইঙ্কেলের প্রাণবন্ত মিষ্টি কণ্ঠস্বর। তৃষাকে উদ্দেশ্য করে ও বলল, তোমরা সবাই আজকে এমন সাইলেন্ট মোডে কেন বানি? তান্নু, পিপি, মিমি, রাইসি কেউ কিছু বলছে না কেন? তৃষা অবশ্য অন্যদের মতো ততটাও গুরুতর মেজাজে নেই। তবুও নিজেকে বেশ গুরুগম্ভীর দেখানোর ব্যর্থ প্রচেষ্টা অব্যাহত রেখেছে ও। তবে টুইঙ্কেলের প্রশ্নে সে নাটকের ইস্তফা ঘোষিত হলো যেন। তৃষা মুচকি হেসে বলল, ওদের আজ একটু মন খারাপ শোনা। টুইঙ্কেল বাচ্চা সুলভ কৌতূহলী কণ্ঠে শুধালো, কেন? তৃষা ওর প্রশ্নের জবাবে কিছু বলতে যাওয়ার আগেই পার্শ্ববর্তী চেয়ার থেকে ভেসে এলো আদ্রিয়ানের কণ্ঠস্বর। বিপরীতে বসে থাকা মেহসানার দিকে এক ঝলক আট দৃষ্টিতে চেয়ে ও বলল, কিছু মানুষের অন্যের সাথে মিউচুয়াল হতে প্রবলেম হয় মাম্মাম, এই জন্য। ওর কথা শেষ হতে মেহসানা অগ্নিদৃষ্টি হেনে ওর দিকে চাইল। সঙ্গে সঙ্গে মুখে কুলু পাটল আদ্রিয়ান। তৃষা ঠোঁট চেপে হাসলো। খাবার টেবিলে বাড়ির লোকজনের পাশাপাশি নানা আত্মীয়ের অবস্থান হওয়ায় মেহসানার প্রতিবাদ শুধুমাত্র ওই দৃষ্টিতেই সীমাবদ্ধ রইল, আর কিছু বলল না ও। টুইঙ্কেল আদ্রিয়ানের কথায় বুঝদারের ন্যায় মাথা নাড়িয়ে গোলাপি ঠোঁট দয় গোল করে বলল, ও। তৃষা আর ওকে কথা বলতে না দিয়ে মাতৃসুলভ কণ্ঠে বলল, এবার প্লেটের সবটুকু ফিনিশ করো তো দেখি ফার্স্ট মাম্মাম। ওকে বানি। ও আর কথা না বাড়িয়ে ঝটপট খেতে শুরু করলো। তৃষা ওর দিকে এক পলক তাকিয়ে ফের মনোনিবেশ করলো খাওয়ায়। তবে খেতে খেতে ওর স্মৃতির পাতায় দোলা দিল কালকের ঘটনাটা, যার পর থেকে রীতিমতো বিক্ষোভ শুরু হয়েছে বাড়ির আঙিনায়। গতকাল জমিদার বাড়ির সে প্রাঙ্গণ রণক্ষেত্রের চেয়ে কোনো অংশে কম ছিল না। দীর্ঘ লড়াইয়ের পর ফলাফল যখন অমীমাংসিত রইল, তখন আয়োজক পক্ষ সকলকে বিজয়ী ঘোষণা করে শান্তি চুক্তির প্রস্তাব দেয়। কিন্তু অন্দরমহলের রমণীদের জেদি মন সেই সমঝোতা মানতে নারাজ। পরাজয়হীন এই জয় যেন তাদের কাছে পরাজয়ের চেয়েও গ্লানিকর ঠেকছে। পুরুষ পক্ষের সেই অবজ্ঞাসূচক হাসি আর তর্কের রেশ এখনও থমথমে কুয়াশার মতো ডাইনিং টেবিল জুড়ে বিরাজ করছে। ওদিকে পুরুষকুল নির্বিকার হলেও নারীকুলের অন্তরে তখনও ক্ষোভের দাবানল জ্বলছে। এক অঘোষিত শীতল যুদ্ধে সূচনা হয়েছে অন্দরমহলে। তবে তৃষা এই দ্বন্দ্ব নিয়ে নিস্পৃহ। জয় পরাজয় যাই হোক না কেন, আর্য শাসনের তর্জনী যে তাকেই সইতে হবে এ ধ্রুব সত্য তার জানা। মধ্যাহ্নের অলস রোদ্দুরেও তালুকদার মঞ্জিলের অন্দরমহলে তন্দ্রাচ্ছতার লেশমাত্র নেই। জানালার পর্দায় দুপুরের ক্লান্ত পবনকুল দোলা দিয়ে যাচ্ছে। তৃষা সবে মাত্রই গোসল সেরে কক্ষে প্রবেশ করল। ভেজা চুলের গোছা থেকে টুপটুপ করে ঝরে পড়া জলবিন্দুগুলো পিঠের কাপড়ে আলপনা আঁকতে ব্যস্ত। দীঘল দর্পণের সম্মুখে দণ্ডায়মান তৃষা নিজের জলসিক্ত কেশরাজ মুছতে তৎপর। ঠিক তখনই পাশে অবহেলায় পতিত ফোনটা মৃদু গুঞ্জনে কেঁপে উঠল। কৌতূহলী এই বৃষ্টিতে ফোনটা হাতে নিতেই কাঙ্ক্ষিত নোটিফিকেশনে ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল তৃষার। কিছুদিন আগে যে সিলিংকিং অ্যাকাউন্টটি ওর রিকোয়েস্ট গ্রহণ করেছিল, সেখান থেকে একটা পোস্ট করা হয়েছে গভীর অনুরাগে সিক্ত উক্তি, রৌদ্রতপ্ত নির্জলতায় তোমার কাজল চোখে আমি পথ হারিয়েছি স্বেচ্ছায়। প্রহর সূচে যখনই তোমায় দেখেছি একরাশ, বুঝেছি তোমার মায়াবী চারণীতে হয়েছে আমার লজ্জ সর্বনাশ। উক্তিটির গভীরতা হৃদগহীনে এক সুপ্ত শিহরণ জাগিয়ে তুলল তৃষার। ও মুগ্ধ নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্ক্রিনে আঙ্গুল ছিল। ওর খুব ইচ্ছে করলো জনসম্মুখে একটা মন্তব্য করে নিজের মুগ্ধতা প্রকাশ করতে, কিন্তু পরক্ষণে কি ভেবে আঙ্গুল থামিয়ে নিল। সে সরাসরি ওই ভিডিওটির লিঙ্ক কপি করে আর্যর ইনবক্সে পাঠিয়ে দিল। কিবোর্ডে দ্রুত আঙ্গুল চালিয়ে খানিকটা রসিকতার কৌতূহল মিশিয়ে লিখে পাঠালো, কি ব্যাপার মিস্টার, হঠাৎ এমন রোমান্টিক উক্তি? তবে কি কোনো কঠিন প্রেমে হাবুডুবু খাচ্ছেন নাকি আপনারও কারো মায়াবী চোখে সর্বনাশ হয়ে গিয়েছে কোনটা? হ্যাঁ, মেসেজটা পাঠিয়ে তৃষা মুচকি হাসলো। দর্পণে চেয়ে নিজের ভেজা চুলে তোয়ালেটা ভালো করে প্যাঁচাতে প্যাঁচাতে সে ভাবল, দেখা যাক ওপাশের মানুষটি এই অতর্কিত হামলার কি জবাব দেয়। নিথর দুপুরে শান্ত পরিবেশে তার হৃদস্পন্দন উত্তরের প্রতীক্ষা একটু বেশি চঞ্চল হয়ে উঠছে। অতিবাহিত হলো মুহূর্তখানেক। হঠাৎ তুমি শব্দের সম্বিত ফিরল তৃষার। ফোনের স্ক্রিনটা জ্বলে উঠতে ওর হৃদয় স্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল।
সেইলিং কিং এর ইনবক্স থেকে রিপ্লাই এসেছে। ও ভেজা চুলগুলো একপাশে সরিয়ে অধীর আগ্রহে ও মেসেজটা খুলল। ওপাশে লেখা, সর্বনাশ তো অনেক আগে হয়ে গেছে ম্যাম, তবে সেটা মায়াবী চোখের যাবো কি নাকি ভাগ্যের পরি আসে সেটা অজানা। আর হাবুডাবু খাওয়ার কথা বলছেন, সাগরের নাবিক তো আমি, ডুবতে দিলেও কি সাগর আমাকে অত সহজে ছেড়ে দিবে? তৃষা বিছানায় উপর হয়ে শুয়ে পা নাচাতে নাচাতে টাইপ করলো। বাবা, নাবিক মশাইয়ের তো দেখি কথার ধার তলোয়ারের চেয়েও বেশি। তাই এই যে বললেন সর্বনাশ হয়ে গেছে, সেই সর্বনাশী কি জানে যে তার কাজল চোখের মায়ায় একজন আস্ত সেইলিং কিং নিজের লজিক হারিয়ে বসে আছে? কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। টাইপিং লেখাটা দেখে তৃষার পেটের ভিতর যেন হাজারো প্রজাপতির ডানা ঝাপটাতে লাগলো। কাঙ্ক্ষিত মানবটি সাথেও সরাসরি ভাবে কথা বলছে ভাবতে হৃদয় স্পন্দন অবাধ্য ঘোড়ার ন্যায় ছুটল। ওপাশে উত্তর এলো, সে জানুক বা না জানুক, ডিকশনারিতে তার নামটা আমি কনফিডেন্টলি হিসাব করে সেভ করে রেখেছি, কারণ তাকে দেখলে আমার হার্ট আর ব্রেনটার মধ্যে একটা কোল্ড ওয়ার শুরু হয়ে যায়। আপনার কি মনে হয় স্যালেন্ডার করাই কি সলিউশন? তৃষা মুচকি হেসে লিখল, মাঝে মাঝে স্যারেন্ডার করাটাই কিন্তু সবচেয়ে বড় জয়, বিশেষ করে যদি বিপক্ষ দল খুব জেদি আর মিষ্টি হয়। ট্রাই করে দেখতে পারেন, হয়তো আপনার গুমোট একাকিত্ব এক নিমিষেই কোরকোরের মতো উবে যাবে। ওপাশ থেকে এবার শুধু একটা রিয়াকশন এলো, একটা বাঁকা হাসির ইমোজি। তৃষা ফোনটা বুকের সাথে চেপে ধরে সিলিং এর দিকে তাকিয়ে রইল। কেন জানি না এই অপরিচিত মানুষটার কথার ধরন, এই তেরা যুক্তি আর গাম্ভীর্যের আড়ালে লুকিয়ে থাকা সূক্ষ্ম রসিকতাগুলো ওকে বারবার আর্যর কথা মনে করিয়ে দিচ্ছে। ও নিজের মনেই বিড়বিড়িয়ে বলল, না না, ওনার মতো রোবট কি আর এমন কাব্যিক কথা বলতে পারে? ইটস ইম্পসিবল। ও যখন ভাবনার অতল গহ্বরে নিমগ্ন, ঠিক তখনই কক্ষের নিস্তব্ধতা চিরে আর্যর গুরুগম্ভীর পদধ্বনি কর্ণগোচর হলো। তৃষা তড়িৎ বেগে ফোনের স্ক্রিন অফ করে বালিশের নিচে গুজে দিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে উঠে বসলো। ওর আরক্তিম কপলে তখনও সেই অজানা ভালো লাগার অবাধ্য আভা লেগে আছে। আর্য ঘরে ঢুকে তৃষার বিশৃঙ্খল অবস্থা আর ওর মুখে ওই অদ্ভুত রক্তিমাপ চাহনি দেখে থমকে দাঁড়ালো। ওর কপালে সূক্ষ্ম বাজ পড়ল, চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে যেন কোনো এক লুকানো সংকেত পড়ার চেষ্টা করলো ও। আর্য ধীর পায়ে এগিয়ে এসে বেশ গম্ভীর অথচ কিঞ্চিত উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তৃষা? এনি প্রবলেম? এভাবে শুয়ে আছেন কেন? অসুস্থ লাগছে? তৃষার বুকের ধুকপুকানি তখন কয়েক গুণ বেড়ে গেছে। অপ্রস্তুত হয়ে চুলের তোয়ালেটা ভালো করে পেঁচিয়ে নিয়ে তোতলামি করে বলল, আরে না, ও কিছুই না, জাস্ট একটা জোকস পড়ছিলাম। আপনি হঠাৎ এভাবে ঘরে ঢুকলেন কেন? আর্য এক পলক বালিশের নিচে উকি দেওয়া ফোনের কোণাটার দিকে চেয়ে ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, নিজের ঘরে ঢুকতে পারমিশন লাগে নাকি? ওর অর্ধসমাপ্ত কথায় তৃষা ভ্রু কুচকে শুধালো। নাকি? আর্য নির্লিপ্ত ভঙ্গিমায় বলল। নাথিং। তৃষা আবার খানিকটা তেড়ে ফুটে বসলো। আর্যর এই অবিরত নাথিং নাথিং বলাটা ওর ধৈর্যের সবটুকু বাদ ভেঙে দিচ্ছে। ও ভ্রু কুচকে গাল ফুলিয়ে বেশ ঝাঁঝালো স্বরে বলল, নাথিং নাথিং কি জিনিস? হ্যাঁ, সারাক্ষণ শুধু নাথিং আর নাথিং। খেতে গেলে নাথিং, শুতে গেলে নাথিং, বলতে গেলে নাথিং। তৃষার এক নাগারে বলা কথাগুলো আর্যর কর্ণগোচর হলো ঠিকই, কিন্তু ওর প্রতিক্রিয়ায় কোনো পরিবর্তন এলো না। তৃষা পুনরায় বলল, দেখুন। ওর কথাটা বলতে দেরি সঙ্গে সঙ্গে আর্য অভিজ্ঞ জহুরির ন্যায় সন্ধানী দৃষ্টি দিয়ে তৃষাকে আপাদমস্তক নিরীক্ষণ করতে শুরু করলো। ভেজা চুলের তোয়ালে থেকে চুইয়ে পড়া দু এক বিন্দু জল তৃষার কপালে মুক্তোর মতো ঝিকমিক করছে। তৃষা এবার ও সেই অন্তর্ভেদে চাহনিতে কুকড়ে গেল কিঞ্চিত। অস্বস্তিতে আড়ষ্ট হয়ে কাচুমাচু ভঙ্গিমায় বলল, কি কি করছেন? দেখছি। আর্য এবার দু কদম এগিয়ে এলো তৃষার দিকে, ভরাট কণ্ঠে বলল, আপনাকে। ওর এই অতর্কিত নৈকট্যে ও একটু হকচকিয়ে গিয়ে বিছানার সাথে আরো গেট সেটে বসলো। তৃষা অপ্রস্তুত স্বরে বলল, মানে? তৃষার অপ্রস্তুত প্রশ্নের পিঠে আর্য এক পা এগিয়ে এসে চোখের মণি বরাবর দৃষ্টি নিবদ্ধ করে গাম্ভীর্য বিন্দুমাত্র না তেরছাভাবে তাকিয়ে বলল, আপনি তো বললেন দেখুন, তাই দেখছি। তৃষা এবার রাগে ফেটে পড়ল। বিছানা ছেড়ে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে তর্পে উঠে বলল, আমি কি আমাকে দেখতে বলেছিলাম? উফ, অসহ্য। আর্য নির্লিপ্ত গলায় জবাব দিল, স্পষ্ট বাংলায় দেখুন বললেন, এখন অস্বীকার করছেন? অদ্ভুত তো। আমি তো এমনি কথা বলার সময় দেখুন বলেছি, তা বলে আপনি ওভাবে আমায় ঘাবড়ে দেবেন? আপনি না আস্ত একটা সুযোগ সন্ধানী রোবট, আর আপনার লজিক বড্ড বেশি তাড়া। তৃষা দাঁত কিরমির করতে করতে তোয়ালেটা ঝাপটা দিয়ে ঘাট থেকে সরালো আর এক মুহূর্ত ব্যয় না করে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। আর্যর সঙ্গে দীর্ঘ হোক
বিতণ্ডার সমাপ্তি ঘটিয়ে তৃষা আনমনের দোতলার করিডোর ধরে হাঁটছিল চঞ্চল পদক্ষেপে। তবে সিঁড়ির অভিমুখে এগোতেই হঠাৎ ওর চটুল চলন স্থিমিত হয়ে এলো। সিঁড়ির ঠিক ওপরের ধাপটায় এক ফালি অবাধ্য রোদ এসে পড়েছে, যেখানে মেঝের মসৃণতা কেমন যেন এক বিসদৃশ্য আর পিচ্ছিল ঔজ্জ্বল্যে চকচক করছে। তৃষা কৌতূহলী হয়ে ধীর পায়ে এগিয়ে গেল এবং সাবধানে সামান্য নুয়ে বসে আঙ্গুল ছুঁয়ে পরখ করলো ওর অনুমানী নির্ভুল চটচটে তৈলাক্ত আস্তরণ। তৃষার কপালে চিন্তার সূক্ষ্ম বাহাজ গভীর হলো। এত লোকজনের ভিড়েও এতটা অসতর্কতা। হঠাৎ আশেপাশে উপস্থিতি দেখতে এক ঝলক চাইল, সঙ্গে সঙ্গে দৃষ্টিগোচর হলো অদূরবর্তী স্তম্ভের আড়ালে এক ঝলক পরিচিত বেগুনি ওড়নার আঁচল বাতাসের ঝাপটায় দুলছে। ওকে চাইতে দেখে সরে গেল সেটি। ব্যাস, তৃষার বুঝতে বাকি রইল না কাজটা কার মস্তিষ্ক প্রসূত। তবে তৎক্ষণাৎ কোনরূপ প্রতিক্রিয়া না দেখেও পাশ থেকে একজন পরিচালিকাকে ডেকে স্থানটা পরিষ্কার করে দেওয়ার জন্য বলল, বানি, ও বানি। আকস্মিক পেছন থেকে ভেসে আসা মিষ্টি কণ্ঠটায় পিছু ফিরে চায় তৃষা। টুইঙ্কেল গাল ফুলিয়ে দুহাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। তৃষা খানিক এগিয়ে গিয়ে ওর সমান উচ্চতায় হাঁটু মুড়ে বসে বলে, ইয়েস প্রিন্সেস। তুমি কই ছিলে? হ্যাঁ, এই তো গোসলে গিয়েছিলাম। গোসল করতে এত টাইম লাগে বুঝি? ইদানিং আমি নোটিস করছি তুমি আমাকে একদম প্রায়োরিটি দাও না, একদম আদর করো না। টুইঙ্কেলের এমন বাচ্চামিপূর্ণ অভিমানী সুরে তৃষা নিজেও ঠোঁট উল্টায়। ওর আদুরে তুলতুলে চোয়ালে নিজের নরম হাত ঠেকিয়ে বলে, তাহলে তো বাড়ি পচা হয়ে গিয়েছি প্রিন্সেস, বাট আমি খুব করে সরি। আসলে এত মানুষের ভিড় তো, অ্যান্ড আই প্রমিস ঢাকায় ফিরে আমরা আবার আগের মতো খেলা করব। টুইঙ্কেল পূর্বের ন্যায় গাল ফুলিয়ে বলল, প্রমিস তো? তৃষা ওর কনিষ্ঠ আঙ্গুলটি বাড়িয়ে দিয়ে টুইঙ্কেলের ছোট আঙ্গুলের সাথে আলতো করে জড়িয়ে বলল, পিঙ্কি প্রমিস সুইটার। টুইঙ্কেলের মেঘাচ্ছন্ন মুখশ্রীতে এবার স্বচ্ছ রোদ্দুরে দেখা মিলল। তৃষা ওকে পাজাকোলা করে কোলে নিয়ে ওর নাকে নিজের নাক ঘষে আদর করে দিল। এই যে মিস্টার হনুমান, আমার রুমে উকিঝুঁকি দিচ্ছেন কেন? আদ্রিয়ান দরজার ফ্রেম থেকে দ্রুত মাথা সরিয়ে নিয়ে পকেটে হাত গুজে বেশ ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়ায়। মেহসানা ভেজা হাত মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে কপালে কয়েকটা ভাঁজ ফেলে ফের বলে, সিসিটিভি হওয়ার শখ হয়েছে নাকি? এটা কিন্তু একটা গার্লস রুম, গেট ইট? আদ্রিয়ান এক মুহূর্ত অপ্রস্তুত হলেও দমে গেল না একটুও। প্রথমত, হনুমান নয়, আদ্রিয়ান নামটা মুখস্থ করার চেষ্টা করুন। আর দ্বিতীয়ত, এই দরজার ওপর কি আপনার নাম খোদাই করা আছে যে এখানে দাঁড়ালেই সেটা আপনার পার্সোনাল টেরিটরি হয়ে যাবে? আমি জাস্ট ল্যান্ডস্কেপ ভিউ দেখছিলাম। আপনার মতো নয়েজ মেশিন দেখার শখ আমার অন্তত নেই। ভিউ দেখার জন্য আর জায়গা পেলেন না? এই করিডোরে কি টেলিস্কোপ লাগানো আছে? অজুহাত না দিয়ে স্বীকার করুন যে আপনি ঝগড়া করার জন্য টার্গেট খুঁজছিলেন। প্রাইভেসির একটা ব্যাপার আছে, সেটা জানেন তো? প্রাইভেসি তো তাদের জন্য যারা শান্ত থাকে। আপনার মতো সারাক্ষণ সাউন্ড পলিউশন করা মানুষ তো ব্রডকাস্টিং লাইসেন্স নেওয়া উচিত। আর এমনিতেও আমি সাবরিনাকে খুঁজেছি, ওকে দেখেছেন? না। তাও দেখবেন কেন? সারাদিন চেঁচামেচি করতে থাকলে অন্যের খবর রাখার সময় হয় নাকি? আদ্রিয়ান বিড়বিড় করে বলা মেহসানে ঠিকই শুনতে পেল না কথাগুলো, তাই কিঞ্চিত কৌতূহলী হয়ে ও ফের শুধালো, কি বলবেন? কই কিছু না তো। আপনার মতো বাঘিনীর সামনে আবার কি বলবো? প্রশ্নের জবাব তো পেয়ে গিয়েছি। মেহসানা কিছু একটা বলতে গিয়েও নাক ফুলিয়ে দরজাটা সশব্দে বন্ধ করে দিল। আদ্রিয়ান করিডোরে একা দাঁড়িয়ে নিজের বিজয়ী হাসিটা চেপে আরেকবার দরজার দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড়ালো, শি ইজ টু মাচ ইন্টারেস্টিং, আই লাইক ইট। অন্তরিক্ষের বক্ষ জুড়ে এক ফালি চাঁদের আধিপত্য। তালুকদার মঞ্জিলের পূর্ব পাশের বিস্তৃত কক্ষটিতে আজ চাঁদের হাট বসেছে। আম্রকাননের পাতায় পাতায় ঝিঝি পোকার সুর লহরী আর দূর থেকে ভেসে আসা বকুল ফুলের মাদকতাময় ঘ্রাণে যামিনী আজ বড্ড মায়াবী। আজ অহনার মেহেদি, সেই উপলক্ষে রীতিমতো জনাকীর্ণ স্থানে পরিণত হয়েছে কক্ষটা। আসরের মধ্যমণি অহনা পার্শ্ববর্তী সোফায় বসে আছে। তার দুহাত জুড়ে মেহেদি সূক্ষ্ম কারুকাজ পল্লবিত হচ্ছে লতার ন্যায়। সম্মুখে উপস্থিত রমণীদের মধ্যে হাত সাজানো তৎপরতা স্পষ্ট। একে একে প্রত্যেকের মেহেদি দেওয়া সম্পূর্ণ হলেও এক কোণে চুপিসারে বসে আছে তৃষা। মেহেদি দেওয়া তার অপছন্দনীয় ব্যাপারটা এমন নয়, তবে মেহেদি দিতে গেলেই এখন সবাই বলবে হাতে আর্যর নাম লিখতে। বিষয়টা আর্য কিভাবে নিবে সেটা জানা নেই। এজন্যই মূলত মেহেদি দেওয়ার ইচ্ছা থাকলেও যাচ্ছে না ওখানে তৃষা। হঠাৎ মেহসানার সঙ্গে সাবরিনা, মৃত্তিকা, রাইসা আর তামান্না ওর পাশে এসে ধপ করে বসে পড়ল, প্রত্যেকের হাত সজ্জিত মেহেদির গাঢ় রঙে। মেহসানা তৃষার কাঁধে একটা ধাক্কা দিয়ে বলল, কি রে, এভাবে কোনায় বসে মশা তাড়ানোর মানে কি?
সবার হাত বুকিং হয়ে গেল আর তুই এখনো হাত গুটিয়ে বসে আছিস? তৃষা আমতা আমতা করে বলল, না মানে মেহু, আমার না আজ কেন জানি মুড নেই। আর এই মেহেদির গন্ধটা কেন জানি বড্ড কড়া লাগছে। রাইসা পাশ থেকে টিপ্পনি কাটলো। ভাবিমণি, মুড নেই নাকি? আর্য ভাইয়ার নামের অক্ষর লিখতে লজ্জা লাগছে? আমরা তো ভেবেছিলাম তোমার হাতের তালুতে একদম হার্ট শেপ দিয়ে ভাইয়ার নামটা ইনভেস্ট করবা। তামান্না একগাল হেসে রাইসার কথায় সায় দিল। একদম ঠিক। ভাবি, তুমি যদি এখন মেহেন্দি না পড়ো তবে কিন্তু আর্য ভাইয়া ভাববে আমরা তোমাকে এক ঘরে করে রেখেছি। আর ভাইয়ার ওই পজিটিভ মুডের কথা তো জানোই, শেষে দেখা যাবে আমাদেরই ধমক খেতে হচ্ছে। তৃষা বিরক্তি নিয়ে বলল, আরে উনি এসব মেহেদি টেহেদি খেয়ালই করেন না। উনি আছেন ওনার ল্যাপটপ আর ধমক নিয়ে। তামান্না খানিক রসিকতা করে বলল। ল্যাপটপ না, ওনার তৃষাকে নিতে হবে। ওর কথার প্রতি উত্তরে তৃষা কিছু বলতে যাবে তার আগে মেহসানা ওর হাত ধরে একরকম হ্যাঁচকা টান বেড়ে নিজের কবজিতে বন্দি করে ফেললো। অতঃপর তৃষার দিকে তাকিয়ে বলল, তোমার বিলাভড হাজবেন্ড কি খেয়াল করে আর কি করে না সেটা আমরা খুব ভালো করে জানি রে ডার্লিং। তুই এখন সুরসুর করে আমাদের সাথে যাবি নাকি আমরা চারজন মিলে তোকে পাজা কোলা করে নিয়ে যাব সেটা ডিসাইড কর। আমাদের কিন্তু গায়ে অনেক জোর। রাইসা, সাবরিনা, মৃত্তিকা, তামান্নাও তখন তৃষাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। তৃষা নিরুপায় হয়ে অসহায় স্বরে বলল, আরে আচ্ছা ছাড় বাবা, যাচ্ছি আমি। চার মূর্তির সম্মিলিত প্রাবল্যের কাছে তৃষার সকল প্রতিরোধ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এক প্রকার জোর জবস্তি করে ওকে মেহেন্দির আসরে বসালো ওরা। শিল্পীটিও ওদের সম্মতিক্রমে নিপুণ আঙ্গুল তৃষার ফর্সা হাতের তালুতে শীতল মেহেদির প্রলেপ ছুঁয়ে সূক্ষ্ম নকশার জাল বুনতে শুরু করলো। কিছুক্ষণ অতিবাহিত হতে শিল্পী অতি নমনীয় স্বরে শুধালেন, আপনার হাতের মাঝখানে কার নাম লিখব ম্যাম? নামের প্রথম অক্ষরটা বলুন। তৃষা কিঞ্চিত লজ্জিত হয়ে আমতা আমতা করে বলতে চাইল, না থাক, নামের দরকার নেই, আপনি শুধু ডিজাইনটাই পূর্ণ করুন। কিন্তু তৃষার মুখের কথাটুকু কেড়ে নিয়ে পাশ থেকে মেহসানা ফোরন কাটলো। আরে কি বলছিস? নাম ছাড়া মেহেদি? কান্নাকাটি শুরু করবে তো। আর এমনিতেও পার্সোনাল ওয়ার্ড আছেই। অতঃপর মেহেদি আর্টিস্টের দিকে তাকিয়ে বলল, আপনি একদম বড় বড় করে আর্য লিখে দিন। তৃষা বাধা দিতে গিয়েও ওদের ধমকের তোরে হার মানল। শিল্পী ওর হাতের তালুতে অতি নিপুণভাবে ফুটিয়ে তুললেন একজোড়া বর্ণমালা। তৃষা শুধু চেয়ে রইল, সেদিকে কোনো প্রতিবাদের ভাষা খুঁজে পেল না নিজের শব্দ ভাণ্ডারে। মেহেদির আসর তখন অনেকটাই পাতলা হয়ে এসেছে। অহনাকে নিচে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে উপস্থিত শুধুমাত্র রাইসা আর মেহসানারা। তৃষা নিজের দুহাত মেলে ফ্যানের নিচে বসে আছে মেহেদি শুকানোর প্রতীক্ষায়। হঠাৎই কক্ষের নিস্তব্ধতা চিরে ঝড়ের বেগে প্রবেশ করলো টুইঙ্কেল। পেছন পেছন আর্য ঢুকলো। তবে ওর মুখভঙ্গি দেখে মনে হচ্ছে ও কোনো মহাবিপদে পড়ে এই একরত্তিমের পিছু নিয়েছে। টুইঙ্কেল এসে তৃষার পাশে ধপ করে বসে পড়ে আর্যর দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, বাবা, তুমি বড্ড চিটার। তুমি বলেছিলে না বাণীকে মেহেদি দিয়ে সাজিয়ে দেবে, এখন কেন পালানোর চেষ্টা করছো? আর্য কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। ও তৃষার দিকে এক পলক তাকিয়ে বেশ অসহায় স্বরে বলল, মাম্মাম, আমি বলছি বানি মেহেদি বলে সুন্দর লাগবে, তার মানে এই নয় যে আমি নিজে ওকে সেটা পরিয়ে দেব। আই এম এ মেরিন ইঞ্জিনিয়ার, নট এ মেহেদি আর্টিস্ট। টুইঙ্কেল এবার গাল ফুলিয়ে তৃষার কোল ঘেঁষে বসলো। তৃষা নিজের ভেজা মেহেদি রাঙানো হাত দুটো সাবধানে সরিয়ে রেখে টুইঙ্কেলকে সামলাতে চাইল। টুইঙ্কেল এবার তৃষার হাতটা আর্যর দিকে এগিয়ে দিয়ে বলল, দেখো বাবা, বাণীর হাতের ওই ডিজাইনটা এখনো অসম্পূর্ণ। এখানে একটা গ্লাভ আছে, তুমি এখানে একটু ছোট্ট হার্ট এঁকে দাও তো। প্রমিস, এটা করলেই আমি তোমাকে বেস্ট পাপা বলবো। পাশে বসা চার মূর্তি টুইঙ্কেলের কথায় ঠোঁট চেপে হাসছে। এদিকে লজ্জায় রীতিমতো মাটির নিচে গেড়ে যেতে ইচ্ছা করছে তৃষার। ও আমতা আমতা করে বলল, আরে টুইঙ্কেল থাক না সোনা, পাপা তো এগুলো পারে না, আর ডিজাইন তো অলরেডি ডান। টুইঙ্কেল জেদ দেখিয়ে বলল, নো পাপা ইজ এ লায়ার। পাপাই তো আমাকে প্রমিস করেছিল, বলেছিল তোমাকে পরিয়ে। বাট তোমাকে যখন মেহেদি পড়াচ্ছিল ওরা, তখন পাপা কোথায় গিয়েছিল? টুইঙ্কেল তৃষার এমন কথোপকথনের মাঝে অপ্রস্তুত হয়ে উঠেছে আর্য। ওর এমন অবস্থা লক্ষ্য করে বসে থাকা চার মূর্তি উঠে দাঁড়ালো। রুম থেকে প্রস্থান করতে করতে বলল, আমরা যাই বাপু, কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। টাটা। টুইঙ্কেল মামুনি, তুমি যাবে? চলো আমরা আইসক্রিম খেতে যাব। টুইঙ্কেল আইসক্রিমের প্রলোভনে আর এক দণ্ড দাঁড়ালো না।
চলল ওদের সঙ্গে। ওরা বেরিয়ে যেতে ঘরটা যেন এক নিমিষে নিস্তব্ধতা চাদরে ঢাকা পড়ল। কিন্তু সেই নিস্তব্ধতা স্থায়ী হলো না। দরজার ওপাশ থেকে রাইসা আর মেহসানা চাপা হাসি আর হুট করে দরজার বাইরে ছিটকিনিটা আটকে দেওয়ার শব্দে তৃষার বুকটা ছলাৎ করে উঠল। তৃষা অপ্রস্তুত হয়ে তড়িৎ বেগে বিছানা ছেড়ে দরজার দিকে ছুটতে গেল, কিন্তু মেহেদি ভেজা হাত দুটো সামলাতে গিয়ে ওর গতি স্থিমিত হয়ে এলো। ও দরজার হাতল ধরে কয়েকবার ঝাঁকুনি দিয়ে করুণ স্বরে ডাকলো, এই মেহু, রাইসা, দরজা খোল বলছি। ফাজলামো করিস না, খোল দরজা। ওপাশ থেকে মেহসানা চপল কণ্ঠ ভেসে এলো, ব্যস্ত থাক ডার্লিং, কাল সকালের আগে এই দরজার চাবি ইন্তেকাল করিয়াছে। পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। গুড নাইট। তৃষা হতাশ হয়ে দরজার সামনেই মেঝেতে বসে পড়ার মতো ভঙ্গি করলো। ও আর্যর দিকে তাকাতে দেখলো আর্য জানালার কাছে দাঁড়িয়ে এক হাত পকেটে গুজে বেশ শান্ত চোখে ওকে দেখছে। ওর নির্লিপ্ত ভঙ্গিমায় তৃষা রীতিমতো বিচলিত হয়ে বলল, এ কি, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আপনি একবার ধমক দিলেই তো ওরা দরজাটা খুলে দিত। আর্য ধীর পায়ে এগিয়ে এলো তৃষার দিকে। বিছানার কিনারায় বসে পায়ের উপর পা তুলে বেশ আয়েসি ভঙ্গিতে বলল, ধমক দিয়ে লাভ নেই তৃষা, এই টিমে আপনার বান্ধবী সিনেহারা আছে, আর তাছাড়া বাইরে এখন ডজনখানেক সিসি ক্যামেরা আছে, আত্মীয় স্বজন ঘুরঘুর করছে, আমি সিন ক্রিয়েট করতে চাই না। তৃষা চোখ বড় বড় করে বলল, তাহলে এবার কি হবে? নাথিং। ফের সেই নাথিং শুনে মস্তক গরম হলো তৃষার। মানে কি? আপনি কি বুঝতে পারছেন? এই রুমে আলাদা কোনো সবার স্পেস নেই, তার উপর আমার হাতে মেহেদি। সো আপনার মাথা ঘুম আসছে আমার। তো ঘুমিয়ে পড়ুন। আল্লাহ, আপনি কি বুঝছেন না? কি বুঝবো? তৃষা হতাশ হয়ে একটা তপ্ত শ্বাস ফেলল। ও বুঝে গেছে এই পাথরের মূর্তিকে যুক্তি দিয়ে টলানো ওর সাধ্যের বাইরে, আর বোঝানো তো অসম্ভব। ওর আগে গজগজ করতে করতে বলল, আপনি আপনার নাথিং নিয়ে থাকুন, আমি চললাম ঘুমাতে। তৃষা সাবধানে নিজের মেহেদি রাঙানো হাত দুটো বালিশের বাইরে ঝুলিয়ে রেখে বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আর্য কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে পরক্ষণে বিছানার অন্য প্রান্তে গিয়ে উল্টো দিকে ফিরে শুল। নিশিথিনী তখন নিবিড় নিদ্রায় মগ্ন। বাতায়নের ফাঁক দিয়ে গলিত রূপলি জ্যোৎস্না কক্ষের মেঝেতে মায়াবী জাল বুনছে। আর্যর তন্দ্রাচ্ছন্ন হঠাৎই এক মৃদু ভারে টুটে গেল। ও অনুভব করল ওর প্রশস্ত বক্ষের উপর এক উষ্ণ কোমল পরশ। তৃষার একটা মেহেদি রাঙা হাত আর্য শার্টের বোতামের উপর অবিন্যস্তভাবে রাখা। ধীর লয়ে নয়ন মেলে এমন স্পর্শে হাতটা সরানোর প্রয়াসে আর্য যেই না পাশ ফিরল, সঙ্গে সঙ্গে ওর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পুনরায় প্রবল বেগে স্পন্দিত হতে শুরু করলো। তৃষা কখন যে ঘুমের ঘোরে সীমানা পেরিয়ে ওর একেবারে সান্নিধ্যে চলে এসেছে সেটা অজানা। তৃষা শাড়ি পরে ঘুমানোর দরুন সেটা হয় একেবারে আলুথালু হয়ে আছে। আঁচলটা অবাধ্য হয়ে বুক থেকে বিচ্যুত হয়ে একপাশে লুটিয়ে পড়েছে। ফলে ওর মেলি বক্ষদেশ আর মেধহীন পেটের উপরিভাগ সম্পূর্ণ অনাবৃত হয়ে আছে। কক্ষের আলো না নেভানোর দরুন তৃষার এমন অবস্থা সরাসরি চাক্ষুষ আর্যর সম্মুখে। এদিকে ওকে এমন অবিন্যস্ত অবস্থায় দেখে আর্য চক্ষুদয় কোটর থেকে বের হয়ে আসার উপক্রম। কণ্ঠনালীতে এক শুষ্ক ঢোক গেলে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিজেকে সামলানোর ব্যর্থ প্রচেষ্টায় মগ্ন ও। তবে পার্শ্ববর্তী রমণী ঠিক হয়তো চায় না ওকে শান্ত করতে। আর্য পাশে ঘুরতে নিদ্রাচ্ছন্ন তৃষা আরও বেশি কুকুরে এসে আর্যর বাহু জড়িয়ে ধরল। ওর উষ্ণ নিঃশ্বাস এখন আর্যর গ্রীবাদেশে তপ্ত বাতাসের ন্যায় আছড়ে পড়ছে। ওর অবিন্যস্ত আঁচল আর অনাবৃত ত্বকের শুভ্রতা আর্যর সংযমে দেয়ালে প্রবল বেগে আঘাত হানছে। আর্যর পেশিবহুল শরীরটা পাথরের মতো শক্ত হয়ে আছে। ও তৃষাকে সরিয়ে দিতে গিয়ে টের পেল তৃষা শক্ত হাতে খামচে ধরে আছে ওর শার্টটা। উপায়ন্তর না পেয়ে আর্য ওর দিকে ঘুরল নিজেকে ছাড়ানোর প্রয়াসে। সঙ্গে সঙ্গে বাতাসের ঝাপড়ে তৃষার অবাধ্য কেশরাজি আর্যর নাক মুখে আছড়ে পড়ল। আর্য নিজের চোখ দুটো শক্ত করে বুঝে বিড়বিড়িয়ে বলল, মাই স্টুপিড লেডি, তুমি জানো না তুমি কোন আগুনের সাথে খেলছো? আমার ধৈর্যের বাধার কতক্ষণ টেকবে সেটা আমার নিজেও জানা নেই। আই এম রিয়েলি সরি ফর মাই ফল্ট। অরুণোদয়ের অলোকতাপ রঞ্জনে রঞ্জিত নীলিমা নিশিথিনীর তিমির যবনিকা অপসারিত হয়ে এক স্নিগ্ধ হিরণময় দ্যুতি ধরিত্রীর অবহেলিত ধূলিকণা হতে বনস্পতির পল্লব শীর্ষ পর্যন্ত পরিব্যাপ্ত হয়েছে। নব প্রভাতে সূচনা লগ্ন হতেই তুমুল ব্যস্ততা তালুকদার মঞ্জিলে। পূর্বে জমিদার মঞ্জিল খ্যাত সেই বাড়ির উত্তরসূরি শাহরিয়ার আর অহনার পরিণয় লগ্ন আজ। আত্মীয় স্বজনের কলাকলি আর বৈবাহিক আয়োজনে হুলস্থুল কাণ্ড। একই বাড়িতে বরকনের অবস্থান থাকে রীতিমতো এলাহি কাণ্ড বেঁধেছে। অহনাকে বধূ ভেষে সাজানোর জন্যে ধলেশ্বরী কক্ষটিকে
রীতিমতো বিউটি পার্লার বানিয়ে ফেলেছে রাইসা, তামান্না, মোহসানা, তিথি আর তৃষা। ওদের সকলের পরনে মিল রেখে একরঙা লেহেঙ্গা। তামান্না অহনার চুলের শেষ মুহূর্তে চিরুনি চালিয়ে আয়নায় তৃষার প্রতিবিম্বের দিকে তাকিয়ে একগাল হেসে বলল, ইস, ভাবিমণিকে যা লাগছে না আজ। ভাইয়া তো জুম্মার নামাজ পড়তে গিয়ে খুতবা শোনার বদলে নিঘাত তোমার নাম জপ করবে, তাই না মেহু? মেহসানা তৃষার উন্নাটা ভাঁজটা ঠিক করে দিতে দিতে ঠোঁট উল্টে কৃত্রিম দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ একটা ক্যাপ্টেন নেই বলে আমার নাম কেউ জব করবে না। তৃষা ওকে কিছু বলার আগে পাশ থেকে তামান্নাকে টিপ্পনি কেটে বলল, তুমি আর ঢং করো না তো, তোমার তো সার্জন আছে, আমার তো তাও নাই, তাই না রাইসা? রাইসা পাশ থেকে মাথা নাড়ল। একদম। মেহসানা কিছু একটা বলতে গিয়েও তামান্নার খোঁচায় বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। পুনর্বার কিছু একটা বলবার জন্য মুখ খুলতে কক্ষের দরজায় একটা সশব্দ করাঘাত, আর তার পরপরই আদ্রিয়ানের দরাজ কণ্ঠস্বর ভেসে এলো। হোয়াটসঅ্যাপ লেডিস। আদ্রিয়ানের পরনে অফ হোয়াইট পাঞ্জাবি, বলিষ্ঠ বাহুর ভাঁজে বেশ ভালোই শোভিত হচ্ছে পাঞ্জাবিটা। ও ভেতরে পা রাখতে মেহসানা নাক কুচকে ওড়নাটা সামলে নিয়ে বেশ কড়া গলায় বলল, আরে আপনি আবার এখানে কেন? জানেন না এটা লেডিস জোন? আদ্রিয়ান চোখ কুচকে বলল। কোথাও লেখা আছে? মেহসানা এবার দমে গেল। আদ্রিয়ান ওর বিষয়ে আর ভ্রুক্ষেপ না করে সরাসরি কক্ষে প্রবেশ করলো। অহনার দিকে চেয়ে ওর মাথায় সস্নেহে হাত বুলিয়ে বলল, মাশাআল্লাহ বোন আমার, কত সুন্দর লাগছে তোকে। অহনা লাজুক হাসলো। ধন্যবাদ ভাইয়া। আদ্রিয়ান মৃদু হেসে নিজের হাত সরালো, অতঃপর নিজের গতানুগতিক রূপে ফিরে বলল, বিয়ের দিন এত সাউন্ড পলিউশনে তোর কষ্ট হচ্ছে না তো বোন? হলে আমাকে বল, সলিউশনের ব্যবস্থা করব। আদ্রিয়ানের সূক্ষ্ম খোঁটাটা মেহসানা ধরতে এক মুহূর্ত দেরি করলো না। ও হাতের আইলাইনারটা টেবিলের উপর সশব্দে নামিয়ে রেখে রণচণ্ডী মূর্তিতে আদ্রিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। কি বললেন? সাউন্ড পলিউশন? মিস্টার ল্যাম্পোস্ট, আপনি কি ইনডাইরেক্টলি বলতে চাইছেন আমি এখানে বেশি কথা বলছি? আদ্রিয়ান বেশ নির্বিকার ভঙ্গিতে পাঞ্জাবি স্লিপ ঠিক করতে করতে বলল, উঠল কথা সবার মাঝে, যার কথা যার বুকে বাছে। আমি কিন্তু স্পেসিফিকভাবে কারো নাম নেই রে মিস সাউন্ড বক্স। আর আপনি কি জানেন, অতিমাত্রায় নয়েজ মানুষের শ্রবণ শক্তি নষ্টের পাশাপাশি মানসিক ভারসাম্যও বিগড়ে দেয়। মেহসানা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি এখান থেকে এক্ষুনি বের হন। অহনাপুর মাইগ্রেনের দোহাই দিয়ে আপনি আসলে আমাকে অপমান করতে এসেছেন। যান, নিজের কাজ করুন গিয়ে। অহনা পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে মেহসানার হাত ধরল। ও বেশ মিনমিনে গলায় বলল, আরে মিহু, শান্ত হও। ভাইয়া বোধ হয় ওই সাউন্ড বক্সের মিউজিকের কথা বলছিল। বাইরে যে বেগে গান বাজছে তাতে সত্যি আমার মাথার ভেতরটা ঝনঝন করছে। আদ্রিয়ান এবার এক বিজয়ী হাসি হেসে মেহসানার দিকে তাকালো, অতঃপর অহনার মাথায় ফের স্নেহের পরশ বুলিয়ে বলল, আমি এটার কথাই বলছি, কিন্তু কিছু মানুষ তো সব কিছুতেই নিজেকে কেন্দ্রবিন্দু ভাবে। সারাদিন মাইক্রোফোনের মতো না বকবক করলে যাদের পেটের ভাত হজম হয় না, তাদের কাছে তো জাস্টিস আশা করা বৃথা। মেহসানার কথা না বাড়িয়ে মুখ বাঁকিয়ে দৃষ্টি সরালো। তৃষা হাসতে হাসতে স্থান ত্যাগ করতে করতে সকলের উদ্দেশ্যে বলল, তোমরা থাকো। হ্যাঁ, টুইঙ্কেল বেবি ঘুম থেকে উঠে গিয়েছে, আমি যাই, ওকে রেডি করতে হবে। টুইঙ্কেলকে সাজিয়ে কিছুক্ষণ হলো নিচে নেমেছে তৃষা। শুক্রবার হওয়ায় জুম্মাবাদ বিয়ের আয়োজন। সময়ের চাকা গড়িয়ে বেলা বেশ খানিকটা বেড়েছে। ঘড়ির কাঁটা এখন 11:05 ঘর ছুঁয়েছে। আবহাওয়াটা আজ নাতিশীতোষ্ণ, মেঘের আনাগোনা চলছে অবিরাম, তবে বৃষ্টির দেখা নেই। নতুন আরও অনেক আত্মীয়ের সঙ্গে আলাপচারিতা চুকিয়েও মেহসানাকে খুঁজতে মত্ত, কারণ একটাই, সবাই মিলে ছবি তুলবে আজ ওরা। তবে একটা কেউ হাতের নাগালে পাওয়া যাচ্ছে না, বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তৃষা চঞ্চল অক্ষি যুগল ওদের খুঁজতে মত্ত। হুট করে অন্দিলে আবর্তিত এক দীর্ঘকায় পুরুষের সাথে ওর আকস্মিক সংঘর্ষ ঘটল। ধাক্কার চোটে তৃষা ভারসাম্য হারিয়ে পিছিয়ে যেতে লোকটা একটা হাত ওর কনুই আঁকড়ে ধরে পতন রোধ করল। তৃষা থতমত খেয়ে মাথা নিচু করে বলে উঠল, আই এম সো সরি, আমি আসলে। তৃষা কথা শেষ করতে পারল না। দৃষ্টি তুলে তাকাতেই ওর চোখের মনি স্থির হয়ে গেল। সম্মুখে দণ্ডায়মান পুরুষটির উন্নত নাসিকা, তীক্ষ্ণ চোয়াল আর ভরাট ওষ্ঠাধর ওকে থামিয়ে দিল। যেন লোকটার পরনে নেভি ব্লু রঙের শার্ট হতে সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটছে। লোকটার ঠোঁটের কোণে এক চিলতে স্নিগ্ধ হাসি ফুটিয়ে শান্ত স্বরে বলল, সাবধান ম্যাম, পড়ে যেতেন তো আর একটু হলেই। লোকটার কণ্ঠস্বর বড্ড গভীর, তবে ভীষণ নমনীয়। তৃষা নিজের হাতের কবজি ছাড়িয়ে নিয়ে কিঞ্চিত আড়ষ্ট গলায় বলল, অ্যাকচুয়ালি আমি আমার ফ্রেন্ডকে খুঁজছিলাম।
আপনার চোট লাগেনি তো? লোকটা স্মিত হেসে পকেটে হাত গুজে দাঁড়ালো। অদ্ভুত ওই সম্মোহনী ভঙ্গিতে মাথা নেড়ে বলল। নো। তৃষা স্বভাবসুলভ মৃদু হাসলো আর কথা না বাড়িয়ে ধীর পায়ে প্রস্থান করতে গেল। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসলো আগন্তুকের কণ্ঠস্বর। এই যে ম্যাম। তৃষা পিছু ঘুরল। হুম। আগন্তুক যুবকটি বেশ মার্জিত ভঙ্গিতে এগিয়ে এসে সহসে বলল, আই এম সো সরি, বাট আপনার নামটা কি জানতে পারি? জাস্ট টু নো অফ আই হার্ড সামথিং ভেরি স্পেশাল অফ দিস ফ্যামিলি। তৃষা কিঞ্চিত সংকুচিত হয়ে বলল। জি, আমি তৃষা নেওয়াজ। যুবকটি হাত বাড়িয়ে সৌজন্যমূলক হাসল। নাইস টু মিট ইউ তৃষা ম্যাম। আই এম রেদওয়ান আহমেদ খান, শাহরিয়ারের বন্ধু। রিদওয়ানের সপ্রতিভ কথা বলার ধরন আর অমায়িক হাসিতে তৃষার আড়ষ্টতা খানিকটা কেটে গেল। মৃদু হেসে বলল, ও আচ্ছা, শাহরিয়ার ভাইয়ের বন্ধু আপনি? তৃষার হাসির সময় ওর বাগাল একটা ছোট কাটা দাগের মতো সূক্ষ্ম চিহ্ন ফুটে উঠল, যা হাসলে অবিকল টোলের মতো দেখায়। রিদওয়ান অপলক দৃষ্টিতে সেই মোহময়ী হাসির দিকে তাকিয়ে রইল। পরক্ষণে হালকা গলায় ও বলল, ইউ নো হোয়াট তৃষা ম্যাম, আপনি যখন হাসেন আপনার ওই গালের ছোট্ট চিহ্নটা জাস্ট অদ্ভুত দেখায়। ইউ আর সো প্রিটি। আই মাস্ট সে আপনার বয়ফ্রেন্ড ইজ রিয়েলি হ্যাপি টু হ্যাভ দিস বিউটিফুল স্মাইল এভরি ডে। তৃষা হঠাৎ এমন প্রশংসায় বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। থ্যাঙ্কস, বাট আই ডোন্ট হ্যাভ এনি বয়ফ্রেন্ড। হৃদ অবাক কণ্ঠে বলল। রিয়েলি? তৃষা ওকে কিছু বলতে যাওয়ার পূর্বে ভেসে আসলো এক গম্ভীর পৌরুষ কণ্ঠস্বর। বিকজ শি হ্যাজ হাজব্যান্ড। ভেসে আসা কণ্ঠটায় তৃষা আর রিদওয়ান কৌতূহলী হয়ে সেদিকে তাকালো। আর্য এগিয়ে এসে নিজের বলিষ্ঠ হাতটা মুহূর্তে তৃষার কাঁধের উপর এক মালিকানা দৃঢ়তায় রাখলো। অতঃপর রিদওয়ানের দিকে এক পলক হিমশীতল চাহনি হেনে ধারালো কণ্ঠে বলল, বয়ফ্রেন্ড নেই বলে হয়তো ওর মুখের হাসিটা খুব বেশি লাখ খুঁজে পাচ্ছেন মিস্টার, কিন্তু ইনফরমেশনটা একটু কারেক্ট করে দেই। শি ডাজেন্ট হ্যাভ এ বয়ফ্রেন্ড বিকজ শি হ্যাজ এ হাজব্যান্ড। রিদওয়ান হতভম্ব হয়ে চেয়ে আছে। ঘটনার আকস্মিকতায় মস্তিষ্ক যেন নির্দেশনা নেওয়া বন্ধ করে দিয়েছে ওর। আর্যকে আরো স্তব্ধ করে দিতে ফের তৃষার উদ্দেশ্যে আদেশের স্বরে বলল, তোমার হাতটা দাও তো তৃষা। তৃষা নিজেও বাকশক্তি হারিয়েছে যেন। ও বোকা দৃষ্টি নিক্ষেপপূর্বক চেয়ে আছে কাঁধে থাকা আর্যর হাতের দিকে। আর্যর এমন নির্লিপ্ততা সহ্য করল না, ফের তাগাদা দিয়ে বলল, কি হলো দেখাও। তৃষার ধ্যান ভাঙল এবার। আরে আর্য আর দেরি না করে চট করে তৃষার বা হাতে যেখানে ওর নামটা বড় বড় অক্ষরে লেখা সেটা হৃদয়ে সম্মুখে মেলে ধরে বলল, পারফেক্ট কালার তো, খুব সুন্দর এসেছে। তৃষা কিঞ্চিত অপ্রস্তুত হয়ে উঠেছে আর্যর এমন কাণ্ডে। হৃদ অগোচরে আর দৃষ্টি নিক্ষেপ পূর্বক পড়ে নিল ওর হাতে লেখা নামটা। পরক্ষণে বুঝে গেল আর্যের বলা কথাটার সত্যতা। ও মুখ ছোট করে কিছু বলার আগেই আর্য ওর দিকে এক তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিয়ে তৃষার দিকে ফিরল। তৃষা তুমি রুমে চলো, সেই নেভি ব্লু পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না, যেটা তুমি কাল রাতে বারবার পড়তে বলেছিলে। রেদন, আই এম সরি বড়, আমার পার্সোনাল স্টাইলিস্টকে এখন আমার বড্ড প্রয়োজন। এনজয় দ্য ওয়েডিং। আর্য রিদওয়ানকে আর কথা বলার সুযোগ না দিয়ে তৃষার কোমরে হাত রেখে এক প্রকার আগলে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। তৃষা লজ্জায় আর বিস্ময়ে আর্যের দিকে তাকাতে দেখলো আর্য চোয়াল এখনো শক্ত হয়ে আছে। সিঁড়ির মাঝপথে আসতে তৃষা বলল, আমি কখন আপনাকে ওই পাঞ্জাবি পরতে বললাম? আর আপনার এই রঙের পাঞ্জাবি আছে নাকি? আর্য সিঁড়ির বাঁকে তৃষাকে দেয়ালের সাথে কিঞ্চিত চেপে ধরে ওর চোখের দিকে ঝুঁকে এলো। তীব্র অধিকারের স্বরে ভরাট কণ্ঠে বলল, কেন তুমি জানো না আমার আলমারিতে কোন রঙের পাঞ্জাবি আছে আর কোনটা নেই? রিয়েলি তৃষা, নিজের হাজবেন্ডের ওয়ার্ডরোব সম্পর্কে এতটুকু আইডিয়া নেই তোমার? তৃষা দেয়ালে পিঠ ঠেকিয়ে অপ্রস্তুত হয়ে আমতা করে বলল, আসলে কখনো জানার তো সেভাবে প্রয়োজন হয়নি। আর আপনি তো সব সময় বলেন আপনি ক্যাজুয়াল শার্টে কমফোর্টেবল। আমি কেন মিছে মিছে আপনার পাঞ্জাবির খবর নিতে যাব? তৃষার উত্তরে আর্য চোয়াল আরো শক্ত হয়ে এলো। তৃষার কানের খুব কাছে মুখ নিয়ে এসে গম্ভীর স্বরে বলল, তাহলে এখন থেকে জানবে, আজ থেকে আমার প্রত্যেকটা পোশাক তোমার পছন্দ বের হবে। আর ওই যে বাইরে অচেনা মানুষদের সামনে তোমার হাসির এক্সিবিশন চলছিল, ওটা কি বন্ধ করা যায় না? যখন তখন জায়গা থেকে ওভাবে হাসির সিম্পল বেরোনো কি খুবই জরুরি? তৃষা একটু অবাক হয়ে ওর দিকে চেয়ে বলল, আপনি কি রেগে আছেন? উনি তো জাস্ট শাহরিয়ার ভাইয়ের ফ্রেন্ড হিসেবে কথা বলেছিলেন। সাধারণ সৌজন্যমূলক হাসিতে আপনার প্রবলেম কি? আর্য এবার সরাসরি তৃষার চোখের দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল, আমার প্রবলেম হাসি নয় তৃষা, আমার প্রবলেম আমার অধিকার নিয়ে। তোমার এই টোল পড়া হাসিটা দেখার পারমিশন শুধু আমার আছে, বাইরের কারোরই না।
এরপর থেকে যখনই হাসবে মনে রাখবে তোমার হাসির মালাটা কিন্তু আমি অলরেডি রেজিস্টার্ড। গট ইট? আর্যর তীব্র অধিকার বোধের পিঠে কোনো জবাব খুঁজে না পেয়ে তৃষা ধীর লয়ে মাথা নাড়ালো, তবুও আর্যর মুখাভাবের কাঠিন্যের এক বিন্দু পরিমাণও নড়চড় ঘটল না। গুড, তাহলে এখন রুমে যাও আর আমার পাঞ্জাবিটা বের করো, কোনটা পরবো, কুইক। তৃষা ঈষৎ সম্মতিসূচক ঘাড় নাড়ল। আর্য এবার ধীরে ধীরে ছেড়ে দিল ওকে, ছাড়া পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচল তৃষা। এতক্ষণ যাবৎ আর্য ওর কোমরখানা বড্ড জোরালোভাবে চেপে ধরেছিল, যার দরুন এক প্রকার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় হচ্ছিল ওর। তাই আর্যর বলিষ্ঠ বন্ধন হতে মুক্তি পেয়ে তৃষা দ্রুতপদে কক্ষের অভ্যন্তরে প্রবেশ করল। রুদ্ধদ্বার কক্ষে নিজের স্পন্দিত হৃৎপিণ্ডের শব্দ যেন সে স্পষ্ট শুনতে পাচ্ছিল। কাষ্ঠ নির্মিত বিশালাকার আলমারিটা উন্মোচন করতেই সারি সারি পোশাকের ভিড়ে ওর চোখ আটকে গেল। নেভি ব্লু রঙের সেই রেশমি পাঞ্জাবিটা সযত্নে বের করে বিছানায় রাখতে অলিন্দে আর্যর পদধ্বনি প্রতিধ্বনিত হলো। আর্য ঘরে প্রবেশ করতে তৃষা বিছানার পাঞ্জাবিটা দেখে কিঞ্চিত আড়ষ্ট স্বরে বলল, এই যে আপনার পাঞ্জাবি, কাল আপনি বোধহয় এটা আলমারির সামনের দিকে রেখেছিলেন, দেখুন তো পছন্দ হয় কিনা। আর্য এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে তৃষার দিকে তাকালো। ওর দৃষ্টিতে থাকা সেই তীব্র দহন তৃষাকে যেন মুহূর্তে ভস্মীভূত করে দিতে চাইছে। ও কদম বাড়িয়ে কাছে এসে বিছানা থেকে পাঞ্জাবিটা হাতে নিয়ে বলল, পছন্দ হওয়া না হওয়ার প্রশ্নই ওঠে না তৃষা, বিকজ ইট ইজ ইয়োর চয়েস। তৃষা কোনো প্রতি উত্তর করলো না। আর্যের এই অদ্ভুত গম্ভীর রূপটা ওর বড় চেনা আবার বড্ড অচেনা। আর্য পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে তৃষা ভাবলো এই সুযোগে ঘর থেকে বেরিয়ে যাবে, কিন্তু অবাধ্য পা দুটো দরজার দিকে এক কদম বাড়াতেই ভেসে এলো আর্যর বজ্রকণ্ঠ, কোথায় যাচ্ছ? আর্য ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালো। তৃষা ঘুরে দাঁড়িয়ে কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, নিচে যাচ্ছি। আমি যেতে বলেছি? তৃষা ভ্রু কুঁচকে চাইলো। মানে? আর্য এবার স্থির হয়ে পুনরায় তৃষার সামনে দাঁড়ালো। আমার পারমিশন ছাড়া রুম থেকে আজকে বের হবে না। যতক্ষণ না আমি তৈরি হচ্ছি ততক্ষণ তুমি এভাবেই থাকবে। গট ইট? তৃষা এবার আশকারা না দিয়ে বেশ স্পষ্ট স্বরেই বলল, কেন? আমি এখানে অহেতুক দাঁড়িয়ে থেকে কি করব? আপনার তৈরি হতে বড়জোর 10 মিনিট লাগবে, আমি ততক্ষণে। ওকে কথা শেষ করতে না দিয়ে আর্য তীব্র কণ্ঠে বলল, কজ আমি বলেছি আই থিঙ্ক ইটস এনাফ ফর ইউ। কথাটা শেষ করে আর্য আর উত্তরের অপেক্ষা করলো না। পাঞ্জাবিটা কাঁধে ফেলে সশব্দে ওয়াশরুমের দরজাটা আটকে দিল। তৃষা স্তব্ধ হয়ে ওর প্রস্থান পথের দিকে চেয়ে রইল। মানুষটার হচ্ছেটা কি আজ? অতিক্রান্ত হলো কিছুক্ষণ, হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দে তৃষার ধ্যান টুটল। এতক্ষণ বিরক্তি কমাতে এক দৃষ্টে জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ আনমনে ওয়াশরুমের দিকে তাকাতেই ওর হৃদয় স্পন্দন যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বেরিয়ে আসছে আর্য, ওর সিক্ত বাবরি চুলগুলো অবিন্যস্তভাবে কপালে লেপ্টে আছে, যেখান থেকে চুইয়ে পড়া কয়েক ফোঁটা জল ওর তীক্ষ্ণ গ্রীবাদেশ বেয়ে গড়িয়ে পাঞ্জাবির কলার ভিজিয়ে দিচ্ছে। আর্যর গভীর ধূসর নীলচে চোখের সেই মদিরাচ্ছন্ন চাহনি তৃষাকে যেন অজানা আবেশে স্থির করে দিল। আর্য ধীর পায়ে তৃষার একদম সামনে এসে দাঁড়ালো। ওর গায়ে সেই সতেজ পারফিউম আর জলের ঘ্রাণ তৃষার ইন্দ্রিয়গুলোকে আচ্ছন্ন করে ফেললো। তৃষা পাথরের মূর্তির মতো ওর দিকে চেয়ে রইল, যেন পলক ফেললে এই ঘোর কেটে যাবে। আর্য হঠাৎ নিচে ঠান্ডা আঙ্গুলের ডগা দিয়ে তৃষার কপালে লেপ্টে থাকা একগুচ্ছ অবাধ্য চুল অতি সযত্নে কানের পিছে গুজে দিল। আর্য সেই অতি লৌকিক স্পর্শে তৃষার সমস্ত শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আর্যর চোখের মনির গভীরে বিদ্ধ করে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, চোখ সরাচ্ছেন না যে? ডিকশনারিতে কি আজ মুগ্ধতার নতুন কোনো ডেফিনিশন খুঁজে পেলেন নাকি? তৃষা অপ্রস্তুত হয়ে তড়িৎ বেগে দৃষ্টি সরিয়ে মেঝের দিকে চাইল। লজ্জায় ওর কপোলদ্বয় তখন লাল আভার বরণ নিয়েছে। ও ধরা গলায় কোনো মতে বলল, মানুষটা হচ্ছেটা কি আজ? বলেই তৃষা দরজার দিকে পা বাড়াতেই আর্যর বলিষ্ঠ হাতের হ্যাঁচকা টানে ও পুনরায় আর্য সুঠাম বুকের খুব সন্নিকটে এসে আছড়ে পড়ল। আর্য ওর কবজিটা মুচড়ে না ধরে বরং এক মায়াবী আবেশে আগলে রেখে নিচু স্বরে শুধালো, এত তাড়াহুড়ো কিসের ম্যাম? নাকি দৃষ্টি সরিয়ে পালিয়ে বাঁচতে চাইছেন? তৃষা বুক ভরে দম নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, একদম না, আমি জাস্ট নিঃশ্বাস নিতে নিচে যাচ্ছিলাম। আপনার সামনে দাঁড়ালে অক্সিজেন লেভেল কেন যেন কমে যায়। আর্য তৃষার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে ধূর্ত হাসিতে বলল, অক্সিজেন কমলে নাকি হার্টবিট বেড়ে যায়। আর আপনার সমস্যা ঠিক কোথায় বলুন তো? এই যে আমি আপনার চোখের দিকে দেখাতে পাচ্ছি না, এটা কি ভয় নাকি অন্য কিছু? তৃষা এবার একটু সাহস সঞ্চয় করে সরাসরি ওর চোখে চোখ রেখে প্রশ্ন করল, অন্য কিছুর কথা পরে হবে, আগে এটা বলুন, আপনার মাঝে মাঝে কি হয়? এক সময় তুমি, এক সময় আপনি। এই আপনি তুমি আপনির গোলক ধাঁধায়
আমি রীতিমতো কনফিউজড। আর্য দৃষ্টি এবার কিঞ্চিত নরম হয়ে এলো। সত্যি বলতে আমি নিজেও জানি না, কিন্তু আপনার সামনে দাঁড়ালে আমার সবকিছু যেমন গলিয়ে যায়। তৃষা আর্যর কথায় ওর দিকে গভীর দৃষ্টি মেলে বলল, মানে? নাথিং। আর্যর মুখে পুনরায় সে নির্লিপ্ত নাথিং শুনে তৃষার বিরক্তি বা চরম সীমায় পৌঁছালো। ও ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে গিয়েও থেমে গেল। আর্যর চোখের দিকে তাকাতে ওর ভ্রু কুচকে এলো বিস্ময়ে। আর্যর চোখে সে চিরচেনা তীক্ষ্ণ ধূসরমণির চারিদিকে শ্বেত শুভ্র অংশটা আজ অস্বাভাবিক রক্তিম বর্ণ ধারণ করেছে, যেন একরাশ ক্লান্তি কিংবা কোনো সুপ্ত দহন সেখানে বাসা বেঁধেছে। তৃষা উদ্বেগের সাথে আর্যর কপালে হাত ছোঁয়ানোর চেষ্টা করে শুধালো, আপনার চোখ দুটো এমন টকটকে লাল হয়ে আছে কেন? জ্বর এসেছে নাকি ঘুম হয়নি? ঘুমোতে দিয়েছেন? মানে? আর্য ঝট করে তৃষার হাতটা সরিয়ে দিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। জানালার ওপারে মেঘলা আকাশের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলল। তৃষা এক কদম এগিয়ে গিয়ে ওর হাত চেপে ধরে জেদ নিয়ে বলল, মিথ্যে বলবেন না একদম। আমি মিথ্যা বলি না। তাহলে সত্যিটা কি? কিছু না। আবার মিথ্যে? তৃষা আরো কিছু বলতে উদ্যত হয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নেড়ে রাইসার কণ্ঠস্বর ভেসে এলো। তৃষা আর্যর উত্তরের জন্য একবার আকুল হয়ে তাকালো, কিন্তু আর্যর পাথরে মুখাভাবে তখন কেবলই এক দুর্ভেদ্য কাঠিন্য। ও নির্লিপ্ত গলায় শুধু বলল, ওদের সাথে যান তৃষা, আমি আসছি। তৃষা অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বেরিয়ে গেল। ওর প্রস্থান পথের দিকে তাকিয়ে আর্য দীর্ঘশ্বাসটা বুক চিরে বেরিয়ে এলো। ওর চোখের এই রক্তিম আভা কোনো অ্যালার্জি নয়, বরং এক দীর্ঘ রজনীর বিনিদ্র যুদ্ধের সাক্ষ্য। কাল রাতে তৃষা যখন ওর বুকে মাথা রেখে অবুজের মতো মিশেছিল, তখনও চাইলে পারত সেই দুর্বল মুহূর্তে সুযোগ নিতে, কিন্তু ওর পৌরুষ আর নীতিবোধ ওকে বারবার বাধা দিয়েছে। ও চায় না তৃষার অনিচ্ছায় বা স্রেফ পরিস্থিতির চাপে ওদের মাঝে কোনো অধিকার জন্মাক। তৃষাকে কোনো দুর্ঘটনার দরুন ও তন্দ্রচ্ছন্নতা নামক দুর্বলতার সুযোগে নিজের স্পর্শ থেকে বাঁচাতে তাই শেষমেশ আর্য বিছানা ছেড়ে বারান্দায় সারাত কাটিয়ে দিয়েছে, যার দরুন অপূর্ব নেত্রের এমন করুণ দশা ওর। অতিক্রান্ত হয়েছে বেশ খানিকক্ষণ। কিয়ৎক্ষণ পূর্বে সংগঠিত হয়েছে অহনা শাহরিয়ারের পবিত্র পরিণয় পর্ব। কবুলধ্বনি উচ্চারণের মাধ্যমে চিরপবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়েছে একজোড়া হৃদয়। উৎসবের প্রাবল্য এখন কিঞ্চিত স্তিমিত। নববধূর ঘুমটা আর অশ্রুসিক্ত হাসির আড়ালে তাকে ঘিরে থাকা রমণীকুল এখন অন্দরের মহলে ব্যস্ত। আর শাহরিয়ার নিমগ্ন হলো বংশ পরম্পরায় চলে আসা কোনো এক প্রাচীন রীতির পালনে। ব্যস্ততার এই অবসরে উৎসবের এক কোণে শান্ত হয়ে বসল তৃষা। পাশেই বসা চঞ্চল টুইঙ্কেল ওর অবাধ্য কেশরাজি দস্যিপনে এলোমেলো হয়ে পড়েছে। তৃষা অতি সন্তর্পণে নিজের নিপুণ আঙ্গুলে টুইঙ্কেলের রেশমি চুলে চিরুনি চালনা করতে করতে বলল, টুইঙ্কেল ওর ডাগর ডাগর চোখ দুটো নাচিয়ে তৃষার দিকে ফিরল। নিজের চোখ দুটো হাত দিয়ে তৃষার গাল দুটো আলতো করে টিপে দিয়ে আদর করে বলল। তৃষা ও সরল উত্তরে মিষ্টি হাসলো। তা বলে এত ছোটাছুটি কেউ করে? টুইঙ্কেল তৃষার কোল থেকে নেমে দাঁড়িয়ে বলল। তৃষা বাধা দেওয়ার আগে টুইঙ্কেল প্রজাপতির মতো ডানা মেলে সম্মুখে এগিয়ে গেল। তৃষা হাসি মুখে ওর প্রস্থান পথের দিকে চেয়ে রইল। ঠিক তখনই দীর্ঘশ্বাস ফেলে ওর পাশে ধপ করে এসে বসলো মেহসানা। ওর হাতে অর্ধেক খাওয়া একটা কুলফি। ও বিরক্তিতে মুখ কুচকে বলল, দোস্ত, এই বাড়িতে কি এসিগুলো সব ধর্মঘট করেছে নাকি? শালাগুলো কাজই করে না। আমি ঘেমে একদম ভূত হয়ে গিয়েছি। তৃষা মেহসানার কপাল থেকে লেপটে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে খানিক কৌতুকের স্বরে বলল, তাহলে কি বলিস? ডাকি আমার সুইট অ্যান্ড কিউট দেবরকে, উনি তোকে বাতাস করবে না হয়? মেহসানা তৃষার ঠাট্টায় মুখ বাঁকিয়ে বলল, ফাইজলামি মানুষ। ওর করা বাতাস খাবো আমি? বয়েই গেছে। আজ তো একটা হনুমান কোথাকার। ওর থেকে তো আমাদের বাড়ির পাশের বেগুনির চপ বিক্রি করে শামসুল কাকাও সুন্দর দেখতে। মেহসানার কথায় তৃষা হেসে কুপকাত। ঠিক তখনই পাশ থেকে এক রাশ শীতল কণ্ঠস্বর বজ্রপাতের মতো আছড়ে পড়ল। বেগুনির চপ বিক্রি করা শামসুল কাকা? লাইক সিরিয়াসলি মিস সাউন্ডবক্স, আপনার স্ট্যান্ডার্ড কি দিন দিন পাতাল অভিমুখে যাত্রা করছে? পেছনে কারো অস্তিত্ব অনুভব করে মেহসানা ঘাট ঘুরিয়ে তাকালো। দেখলো আদ্রিয়ান দুই হাত পকেটে গুজে চোখে সানগ্লাসটা কপালে তুলে বেশ তেরাভাবে তাকিয়ে আছে। মেহসানার শামসুল কাকার উপমাটা যে ওর কানে গিয়েছে সেটা ওর কুচকানো ভ্রু কুচকে রাখা ধরনের স্পষ্ট। মেহসানা নিজেকে সামলে নিয়ে সোফায় হেলান দিয়ে বসলো এবং ততোধিক তেরা কণ্ঠে বলল, আরে, আপনি কখন উদয় হলেন?
আর শামসুল কাকার চপ অন্তত আপনার এই বোরিং পার্সোনালিটির চেয়ে অনেক বেশি স্পাইস অ্যান্ড টেস্টি। আদ্রিয়ান এগিয়ে এসে সোফার হাতলে ভর দিয়ে মেহসানার ঠিক সামনে ঝুঁকে এসে বাঁকা হাসলো, একদম নিচু স্বরে বলল, আমি স্পাইসি কিনা সেটা কখনো টেস্ট করেছেন যে বলছেন আমার থেকে স্পাইসি? ওর এমন কাছাকাছি উপস্থিতিতে সামান্য ঘাবড়ে গেল মেহসানা। মানে? আদ্রিয়ান নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালো। কিছু না, তবে স্পাইসি চপের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আপনার ওই শামসুল কাকা কি কখনো আয়নায় নিজেকে দেখেছে? না মানে আমার মতো একজন হ্যান্ডসাম হিউম্যান বিইংয়ের সাথে ওই তৈলাক্ত চপওয়ালার তুলনা করাটা কি? ওকে কথা শেষ করতে দিল না মেহসানা, মাঝপথে ওকে থামিয়ে বলল, ওয়েট, কি বললেন? হ্যান্ডসাম হিউম্যান বিং? তাও আপনি? দুটো একসাথে যায়? ওর এমন সূক্ষ্ম অপমানে প্রতিবাদ করার বদলে আদ্রিয়ান বাঁকা হেসে বলল, যাক, আপনার চোখের পাওয়ার যে -8 সেটা আজ কনফার্ম হলাম। সমস্যা নাই, ডাক্তার মানুষ তো, রোগীদের এরকম ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখি। অপমানের প্রতি উত্তরে পাল্টা অপমানিত হওয়ায় মেহসানা যেন অগ্নিশর্মা হয়ে উঠল। আদ্রিয়ানের দিকে আঙ্গুল উঁচিয়ে ফুঁসে উঠে বলল, নিজের কি ভাবেন শুনি? ওই রকম চশমাঘোর ডাক্তার মার্কার লজিক দিয়ে আমার সাথে লাগতে আসবেন না। আপনি হ্যান্ডসাম নাকি আইলসা সেটা আয়নাকে গিয়ে জিজ্ঞেস করেন। ওই কানামার্কা চেহারা নিয়ে বেশি ভাব মারবেন না একদম। আদ্রিয়ান মোটেও দমে গেল না, ভ্রু নাচিয়ে তাচ্ছিল্যের হাসিতে বলল, ব্যাস শুরু হয়ে গেল মিস সাউন্ড বক্সের ননস্টপ ক্যাসেট। আপনার এই চিল্লায়া আশপাশ মাথায় তোলা ছাড়া আর কি কোনো কাজ জানা আছে? তৃষা এতক্ষণ ওদের এই ঝগড়া উপভোগ করলো, এবার পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে মাঝখানে ঢাল হয়ে দাঁড়ালো। দুজনের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বলল, থামবি তোরা? বিয়ে বাড়িতে তো একটু শান্তিতে থাক। মেহেশানা, তুইও না, সব কথা কেন রিয়াক্ট করিস? এই উৎসবের দিনে অন্তত তোদের ঝগড়ার ইস্তফা দে। চল তো আমার সাথে ওইদিকে। তৃষার করা শাসনে দুজনে গজগজ করতে করতে দুই দিকে মুখ ফিরিয়ে নিল। অতঃপর কোনো পূর্বাভাস ছাড়া স্থান ত্যাগ করলো আদ্রিয়ান। মেহসানাও নিঃশব্দে সেখান থেকে কেটে পড়ল। তৃষা ওদের প্রস্থান পথের দিকে চেয়ে ফোঁস করে একটা শ্বাস নিল, অতঃপর দোতলার দিকে পা বাড়ালো। বেলা গড়িয়ে অপরাহ্নের ম্লানিমায় নীলিমা গোধূলির আগমনে অপেক্ষমান। পুবালি বাতাসের ঝাপটায় তালুকদার মঞ্জিলের কার্নিশে বসা পায়রাগুলো পাখা ঝাপটে আপন নিরে ফেরার আয়োজনে ব্যস্ত। বিকেলের সেই ফিকে হয়ে আসা রোদ্দুর জানালার কাচ চুইয়ে কক্ষের মেঝেতে দীর্ঘ ছায়া ফেলেছে। তৃষা কিছুক্ষণ পূর্বেই গোসল সেরে শুভ্র সতেজতায় কক্ষের অভ্যন্তরে পা রাখল। সিক্ত কেশদামের ভারে ওর গ্রীবাদেশে এক শীতল পরশ অনুভূত হচ্ছে। ভেজা চুলে আগা থেকে ছুতো হওয়া জলবিন্দুগুলো ওর হালকা আকাশি রঙের কামিজের ঘাড়ের দিকটায় ভিজিয়ে দিচ্ছে। আয়নার সম্মুখে দাঁড়িয়ে ও যখন নিজের সতেজ মুখশ্রীতে কিঞ্চিত ময়েশ্চারাইজার লেপনে নিমগ্ন, তখনই পার্শ্ববর্তী টেবিলের উপর রাখা ইলেকট্রিক যন্ত্রটি সশব্দে কম্পিত হয়ে উঠল। ওখানে আর্যর ফোনটা অবহেলায় পড়েছিল। তৃষা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে ফোনের ভাইব্রেশনটা খেয়াল করলো। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু কয়েকটা ডিজিট ভেসে উঠছে। ভ্রু কুচকে একবার ফোনের দিকে চাইলো, কিন্তু পরক্ষণে ভাবলো কারো ব্যক্তিগত ফোন হাতে দেওয়া অনুচিত। পুনরায় নিজের কেশরাত সামলাতে ব্যস্ত হলো, কিন্তু এক মুহূর্ত পরে ফোনটা প্রবল বেগে কেঁপে উঠল। এবার তৃষা কৌতূহলী হয়ে পা বাড়ালো, ভাবলো হয়তো কোনো ইমার্জেন্সি কল। ফোনটা হাতে নিতে কলটা কেটে গেল, কিন্তু ওর নজর কাড়ল লক স্ক্রিনে জল জল করা একটা ফেসবুক নোটিফিকেশন বারে বড় বড় করে লেখা, ইউ হ্যাভ এ নিউ আপডেট সেলিং কিং নামটা দৃষ্টিগোচর হতে তৃষার হাতে চিরুনিটা টুক করে ফ্লোরে পড়ে গেল। হৃৎপিণ্ডটা পাঁজরের ভেতরে যেন কোনো ড্রাম পেটাচ্ছে। ও অবিশ্বাস্য দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল। আর্যর ফোনের পাসওয়ার্ডটা ওর জানা, টুইঙ্কেলের জন্ম তারিখ। কাপা কাপা আঙ্গুলে কোডটা এন্টার করতেই ফোনের দুনিয়াটা সম্মুখে উন্মুক্ত হয়ে গেল। তৃষা দ্রুত ফেসবুক অ্যাপটা ওপেন করে প্রোফাইলে ঢুকলো। পেজের অ্যাডমিন হিসেবে আর্যর নামটা শো করছে। দেখা মাত্রই হালকা বাদামি চোখের মনি স্থির হয়ে গেল ওর। অবিশ্বাসের ঘোর কাটিয়ে সরাসরি ইনবক্সে ক্লিক করলো। সেখানে সবচাইতে উপরের চ্যাটটাই ওর নিজের স্বপ্নবিলাসী ম্যাম সম্বোধন থেকে শুরু করে প্রতিটা গভীর কাব্যিক প্রতিউত্তর, সবই আর্য এহসানের কিবোর্ড থেকে ঝরানো। তৃষার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ধপ করে বিছানার কোণে বসে পড়ল। ওর যান্ত্রিক গম্ভীর মানুষটাই তবে ওকে পর্দার আড়ালে থেকে শব্দের মায়াজালে বুঁদ করে রেখেছে। ও কিছুতেই মানতে পারছে না ওর কিশোরী হৃদয়ে তীব্র ঝড় সৃষ্টিকারী ওর নিজেরই স্বামী। ওর ব্যক্তিগত পুরুষটাই ওর কল্পমানব, যার কল্পনায় কেটে যেত দিনরাত। আনন্দ কৌতূহলের মিশেলে দিকশূন্য হয়ে ও ছুটে চলল আর্যকে খুঁজতে। তৃষা হন্তদন্ত হয়ে ছুটতে গিয়ে করিডোরের বাঁকে আর্য শক্ত বুকের সাথে সজোরে ধাক্কা খেল।
আর্য টাল সামলে দিয়ে দুহাতে তৃষার কাজ চেপে ধরল। ওর চোখে মুখে রাজ্যের বিস্ময় আর কপালে গভীর ভাঁজ। তৃষাকে ভাবে হাঁপাতে দেখে আর্য বেশ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, হোয়াট হ্যাপেন তৃষা? এভাবে ঝড়ের বেগে কোথায় যাচ্ছিলেন? এনিথিং রং? তৃষা আর্যর চোখের দিকে চাইল, সেই একই ধূসর নীলচে চাহনি। তৃষার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, ভেতরে তীব্র উত্তেজনা দলাপাকি ওর কণ্ঠে আটকে যাচ্ছে। ও অস্ফুট স্বরে বলতে চাইল, আপনি কি সেই কিন্তু স্ববর্ণটা উচ্চারিত হতে তৃষার মস্তিষ্কে সচল হলো। হুট করে ওর মনে উপস্থিত হলো হাজারো প্রশ্নের সমাহার। আচ্ছা, আর্য তবে শুরু থেকে জানতো যে ওপাশ থেকে কে কথা বলছে, নাকি ও সব মেয়ের সাথে এভাবে কথা বলে? তৃষার দুশ্চিন্তার বিষয়ে সীমা ছাড়িয়ে দৃষ্টি সংকুচিত হলো। এদিকে ওর অর্ধসমাপ্ত কথায় ভ্রু গোটালো আর্য। কৌতূহলী স্বরে পুনরায় প্রশ্ন করলো। সমানে কি বলতে চাইছিলেন? তৃষা প্রশ্নগুলো নিজের মধ্যে বদ্ধ করে বলল। সময় কয়টা বাজে দেখবেন প্লিজ? আর্যর কুঞ্চিত ভ্রুযুগল আরো কুচকালো, তবেও তৎক্ষণাৎ আর কোনো প্রশ্ন না করে হাত ঘড়িটার দিকে একবার চেয়ে বলল, 4:05 ও ছোট্ট স্বরে জবাবটা দিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে কেটে পড়ল তৃষা। আর্যর প্রস্থান পথের দিকে বেশ কৌতূহলী হয়ে চেয়ে রইল। মেয়েটার মতিগতি বোঝা বড্ড দায়। মেহসানা নিজের লেহেঙ্গাটা একপাশে সরিয়ে বিছানায় ধপ করে বসে পড়ে বড় বড় চোখ করে তৃষার দিকে চাইল। অবিশ্বাস্য গলায় চিৎকার করে উঠল, বলিস কি তৃষা? আর্য ভাইয়া সেই সিলিং কিং? তাহলে তুই জানার পর কেন হুট করে চুপ করে গেলি? আফটার অল তোর একমাত্র ক্রাশ। তৃষা জানালার পর্দাটা সরিয়ে বাইরের ধূসর আকাশের দিকে তাকিয়ে একটা তপ্ত শ্বাস ফেলে আলতো স্বরে জবাব দিল, কারণ আমি চাই না উনি এক্ষুনি জানুন যে ওপাশের মানুষটা আমি। দেখ মেহু, যে মানুষটা সামনে দাঁড়ালে পাথরের মতো গম্ভীর থাকে, সেই মানুষটা ইনবক্সে এত রোমান্টিক। আমার এখন ওর ক্যারেক্টার টেস্ট করা প্রয়োজন। উনি কি শুধু আমার সাথেই ওভাবে কথা বলেন, নাকি ওপাশ থেকে যে কোনো মেয়ে নখ দিলেই ওনার কবি সত্তা জেগে ওঠে? সেটা দেখতে হবে তো আমায়। মেহসানা ভ্রু কুচকে বলল, মানে তুই এখন নিজের বরের সাথে লুকোচুরি খেলবি? ট্রানিং ধরা খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তৃষার সম্মুখের দর্পণে নিজের প্রতিবিম্ব দেখে বলল, ধরতে পারলে তো? আমি দেখতে চাই ওনার এই নেকি গাম্ভীর্যের আড়ালে আর কত রূপ লুকিয়ে আছে। মিস্টার ক্যাপ্টেনকে এবার নিজের জালেই আটকাতে হবে। আমি রেডি, এবার দেখা যাক সেলিং কিং কত দূর পর্যন্ত যায়। মেহসানা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর মাথায় যে কি বুদ্ধি খেলে। যাকগে, আমি আছি তোর ওই মিশনে। তবে মনে রাখিস, বাঘের ঘরে ঘোগের বাসা করতে গিয়ে নিজে আবার প্রেমে হাবুডুবু না খাস। তৃষা আনমনে বাঁকা হাসলো, মনে মনে কি বলল কে জানে। কিছুক্ষণ পর আর্য ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। টেবিলের উপর পড়ে থাকা ফোনটার দিকে নজর যেতে ওর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ফোনের স্ক্রিনটা তখনও সচল, আর সেখানে সগৌরবে উন্মুক্ত হয়ে আছে সেলিং কিং এর ইনবক্স। আর্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে অস্ফুট স্বরে বিড়বিড়িয়ে উঠল, শিট, ইনবক্স হলো। তার মানে তৃষা সব দেখে ফেলেছে। ওর দীর্ঘদিনের সযত্নে লালিত গোপনীয়তা এভাবে ধূলিসাৎ হয়ে যাবে ও ভাবতেও পারেনি। ও অস্থিরভাবে ঘরে পায়চারি করতে লাগলো। কয়েক মুহূর্ত আগের করিডোরের সেই দৃশ্যটা ওর স্মৃতির পর্দায় ভেসে উঠল। তৃষার সেই থমকে যাওয়া চাহনি আর স্ববর্ণে আটকে যাওয়া অসম্পূর্ণ প্রশ্নটা এখন ওর কাছে স্বচ্ছ কাচের নেই স্পষ্ট। ও নিজের কপালে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। তৃষা তবে জেনে গিয়েছিল, কিন্তু সব জেনে ও কেন শেষ মুহূর্তে নিজেকে গুটিয়ে নিল? কেন বললো না যে ও আমায় চিনে ফেলেছে? তবে কারণটা বুঝতে আর্য তীক্ষ্ণ ধূর্ত মস্তিষ্কে দেরি হলো না একটুও। ও বুঝতে পারল খেলাটা এখন আর একতরফা নেই। তৃষার ওই রহস্যময় নীরবতার হঠাৎ পাল্টে যাওয়া ভঙ্গি হয়তো কোনো এক আসন্ন ঝড়ের পূর্বাভাস। আর্যর ওষ্ঠাধরে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল ও মনে মনে বলল, বুঝেছি ম্যাম, আপনি কি তবে পাল্টা চালচালে প্রস্তুতি নিচ্ছেন? বেশ, তবে লড়াইটা এবার সামনাসামনি হোক। আপনারা বোঝা উচিত, আপনি যে স্কুলের স্টুডেন্ট সেখানকার সবচেয়ে সিনিয়র টিচার আমি। আধার আচ্ছন্ন যামিনী নিবিড় আলিঙ্গনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ধরিত্রীকে। নিস্তব্ধ আঙিনার বুক চিরে দুর্বনস্পতির গাত্র হতে কচিত পাখির মৃদু কলতান শ্রবণের দ্বারে করাঘাত করছে। পূর্ণ বাগানের কার্নিশ ঘেঁষা কক্ষটি তখন টুইঙ্কেল আর তৃষার প্রাণবন্ত গুঞ্জনে মুখর। কিছুক্ষণ পূর্বে শাহরিয়ার থেকে কক্ষে প্রবেশের অনুমতি শুল্ক বাবদ হাসিলকৃত অর্থের ভাগ বটরা শেষ হবে কক্ষে ফিরে টুইঙ্কেলকে খাওয়াতে তৎপর হয়েছে ও টুইঙ্কেল ছুটছে নিজ গতিতে, আর ওর পেছনে পেছনে খাবারের থালা হাতে বৃত্তাকার পথে সমগ্র কক্ষে দৌড়িয়ে বেড়াচ্ছে তৃষা। এইটুকু মাম্মা
একটুই তো, খেয়ে নাও সোনা। টুইঙ্কেল ছুটতে ছুটতে খিলখিলিয়ে হেসে বলল, একটু সুইট হার্ট আমার লক্ষ্মী সোনা। এইটুকু নিলে কাল তোমাকে নিয়ে ঘুরতে বের হবে। বেড়াতে যাওয়ার প্রতিশ্রুতিতে থেমে গেল টুইঙ্কেল। টুইঙ্কেল থামতেই হাঁপ ছেড়ে বাঁচল তৃষা। খানিক মুচকি হেসে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলতে চাইল প্রমিস, কিন্তু তার আগে কক্ষে প্রবেশ করলো আর্য, কিঞ্চিত গম্ভীর ওর মুখাবয়ব। তবে তৃষা বিন্দুমাত্র অবাক হলো না, কেননা এটাই তো মিস্টার ক্যাপ্টেনের চিরাচরিত বৈশিষ্ট্য। কি হচ্ছে মাম্মাম? এখনো খাবার ফিনিশ হয়নি? টুইঙ্কেল আর্যর দিকে চেয়ে বলল, তাড়াতাড়ি সেটা শেষ করো মাম্মাম, রাতে পিকনিক আছে, কাল ফিরতে হবে তো। আকস্মিক আর্যর মুখে ফেরার কথা শুনতেই ভ্রু কুঁচকে গেল তৃষার। বিস্মিত হলো খানিক। কাল ফিরতে হবে মানে? আর্য তৃষার বিস্মিত মুখাবয়ব বেঁচে বলল, আই এম এ মেরিন ইঞ্জিনিয়ার তিশা, কাজকর্ম বললে তো আমার কিছু আছে নাকি? বলতে বলতে আর্য খেয়াল করলো তৃষার মুখটা ছোট হয়ে আসছে। ও এইবার কণ্ঠটা সামান্য কোমল করে বলল, আর এমনিতেই ছুটির টাইম ওভার আমার। হেডকোয়ার্টার থেকে কল এসেছে, 4 দিনের ভেতরে জয়েন করতে হবে আমার। ছোট্ট স্বরে কথাটা বলে তৃষা টুইঙ্কেলের দিকে এগিয়ে গিয়ে শান্ত ভঙ্গিমায় ওকে খাওয়াতে লাগলো। আর্য আর দৃষ্টিতে চেয়ে দেখলো তৃষার সংকুচিত মুখশ্রী। ওর বিষণ্ণ মুখচ্ছবি দেখে আর্যর বুঝতে বাকি রইল না যে এই মায়াভরা পরিবেশ ছেড়ে হঠাৎ চলে যাওয়ার খবরটা তৃষার মনে কতটা চোট দিয়েছে। হয়তো সে ভেবেছিল আরও কিছুদিন স্নিগ্ধ সময়গুলো তার মুঠোয় বন্দি থাকবে। আর্য কিঞ্চিত অপরাধবোধে ভুগলেও কর্তব্যের টানে অনিরুপায়। ধরনীর বক্ষ চিরে নেমে আসা সুপ্ত নিস্তব্ধতায় চারিধার এখন আচ্ছন্ন। ঝিল্লিরব ক্লান্ত হয়ে থিতু হয়েছে নিঝুম নিশীথে। ঝিরঝিরে সমীরণে পত্রপল্লবের মৃদু মর্মধ্বনি ব্যতীত আর কোনো স্পন্দন নেই। ধরিত্রীর থমথমে ঘুমন্ত অবয়বে প্রান্তর জনহীন। তৃষা আজ তামান্নাদের সাথে ঘুমিয়েছে, তবে প্রায় 1.5 ঘন্টা যাবৎ বিছানায় এপাশ ওপাশ করছে ও ঘুমের লেশমাত্র নেই চোখে। বিরক্তিতে এবার উঠে বসলো ও। হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে ফোনটা তুলে নিয়ে ডাটা অন করতে স্ক্রিনটা জ্বলে উঠল। আর ঠিক তখনই তৃষার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। সেলিংকিং নামটা পাশে সবুজ বিন্দুর সংকেত দিচ্ছে আর্য এখন অনলাইনে। তৃষা দ্রুত সময়ের কাটায় তাকালো। 1:05। ওর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। এই মানুষটা কি তবে ওর মধ্যে অনিদ্রার দহনে পড়ছে, নাকি ওপাশ থেকে অন্য কারোর সাথে শব্দের মায়াজাল বুনছে? কৌতূহল আর কিঞ্চিত ঈর্ষার মিশ্রণে তৃষার আঙ্গুলগুলো কিবোর্ডে সচল হলো ও লিখে পাঠালো, এত রাতে লাইনে যে? তৃষা ঈষৎ বিড়ম্বনায় ভুগছিল। এত রাতে মেসেজের প্রত্যুত্তর আদৌ পাওয়া যাবে কিনা। তবে ওকে অবাকের চূড়ান্তে পৌঁছে মেসেজটা সেন্ড হওয়া মাত্রই টাইপিং লেখাটা ভেসে উঠল। তবে তৃষার চিন্তার রেশ বিন্দুমাত্র না কমে বরং দ্বিগুণ হলো। কিছুক্ষণের মাঝে আর্য লিখে পাঠালো, ঘুম আসছে না। রিজন? বউ নেই পাশে। আর্যর এমন অকপট উত্তরে তৃষা বিস্ময়ের চূড়ান্ত সীমা চূর্ণ করে তাজ্জব বনে গিয়েছে। ওর হৃৎপিণ্ড যেন পাঁজরের ভেতর রীতিমতো ড্রাম বাজাচ্ছে উত্তেজনায়। ও বিমূর নেত্রে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। এই কি সেই পাথরের মূর্তির মতো গম্ভীর আর্য এহসান, যে লোকটা সামনে থাকলে নাথিং ছাড়া কোনো কথা বলে না? সে ইনবক্সে এমন। অতঃপর তৃষা নিজেকে সামলে নিয়ে টাইপ করলো, ও বাবা, তা সেলিং কিং ম্যারিড নাকি? আগে তো জানতাম না। তা আপনার বউ কোথায়? বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন বুঝি? প্রতি উত্তরে আর্য টাইপিং লেখাটা দেখে তৃষার উত্তেজনায় হাত কাঁপতে লাগলো। ওপাশ থেকে মেসেজ এলো, আরে না ম্যাম, আমি মিঙ্গেল, একদম পিওর মিঙ্গেল। তৃষা বিস্ফোরিত নয়নে চেয়ে রীতিমতো দাঁত কিরমিরালো। মনে মনে বলল, ওরে মিথ্যাবাদী রে, শালা কি মিথ্যা বলে রে! এটা সারাক্ষণ সবার সামনে শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই ওয়াইফ করে অনলাইনে এসে সিঙ্গেল। শালা ড্যাশ ড্যাশ ড্যাশ, তোর বউ থাকবে না শালা। না না, আমি তো তোর বউ। কি বলি ধুর। ও তাড়াতাড়ি করে লিখলো, তাই নাকি? তার মানে আপনি একদম সিঙ্গেল? তাহলে একটু আগে যে বলেন বউ পাশে নিতে ঘুম আসছে না, ওটা কি তবে আসমান থেকে আমদানি করেছেন? আর্য এবার এক বাঁকা হাসির ইমোজি পাঠিয়ে লিখলো, ওটা তো জাস্ট রূপকথার হতে বলা ম্যাম। আসলে আমার তো দুর্ভাগ্য, মানুষের কপালে কি আর বউ জোটে? যাদের পাশে কেউ নেই তাদের বিকল্প বউয়ে ভরসা। তৃষার আগে ফেটে পড়েছে। রাত বিরাতে আর্যর এমন মিথ্যাচারে ইচ্ছে করছে রান্নাঘর থেকে বটি নিয়ে ওর গলার কাছে ধরে বলতে, শালা বল, তোর ঘরে একটা সুইট কিউটনেস ওভারলোডেড বউ আছে। তৃষা আর্য এহসান। কিন্তু আফসোস পারল না। ফোনটা এক প্রকার বিছানায় আছাড় মারতে গিয়েও সামলে নিল। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে গজগজ করতে করতে টাইপ করলো, ও আচ্ছা। তৃষা এবার ক্ষিপ্ত মেজাজে ফোনটা রাখার জন্য ডেটা অফ করতে যাবে। ঠিক তখনই আর্যর আরেক বিব্রতকর মেসেজে চোখ মুখ খিচে আসলো ওর। তা আপনি এত রাতে লাইনে কি করছেন মিস? বয়ফ্রেন্ড কেউ আছে নাকি? তৃষা যেন উত্তর দিতে ভুলে গেল। কি বলবে?
ইচ্ছা তো করছে না থাক, ও কথার ইতি টানতে বলল। না নেই। তবে ওকে যেন আজকে কিছুতেই ছাড়তে নারাজ। ও ফের টাইপ করলো। তাহলে কি হাজব্যান্ড আছে? তৃষা দাঁতে দাঁত চেপে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ভাবলো একবার বলেই দেই, হ্যাঁ আছে, একটা স্নেকি গম্ভীর রোবট বর আছে আমার। কিন্তু পরক্ষণে নিজের জেদ চেপে ধরলো। আর্য যেহেতু নিজেকে সিঙ্গেল দাবি করছে, তবে ও কেন পিছিয়ে থাকবে? ও আঙ্গুল চালিয়ে টাইপ করলো। না হাজবেন্ডও নেই, একাই তো বেশ আছি। কেন, আপনার কি মনে হয় আমার মতো মেয়েদের পাশে কেউ থাকা খুব বেশি জরুরি? থেকে আর্য রিপ্লাই আসতে এক মুহূর্ত দেরি হলো না। জরুরি কিনা জানি না, তবে আপনার মতো মেয়ের পাশে কেউ না থাকাটা তো প্রকৃতির বড় অভিচার। যে আপনার পাশে থাকবে তাকে তো সারাদিন আপনার বকবকানি সামলাতেই হিমশিম খেতে হবে। ভাগ্যিস কেউ নেই, বেশিগুলো লোকটা। তৃষা বিছানায় শুয়ে পা দাপাতে লাগলো। রাগে মনে মনে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।